আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার। মালয়েশিয়ার কিবাংসন বিশ্ববিদ্যালয় সমাবর্তনের প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল। কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে, যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে প্রকাশ। জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে সব আয়োজন হয়েছে, মন্তব্য নাহিদ ইসলামের। ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1/11-এর আশঙ্কা। এবং ধুকে ধুকে চলছে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। দুরবস্থার প্রভাব ওয়ার্কশপগুলোতে। কাজ না থাকায় বেকার অনেক শ্রমিক ছাড়ছেন পেশা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র শক্তিশালী ও জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রস্তুত তারা। বাংলাদেশে ন্যায়ভিত্তিক শাসন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও সমান সুযোগের দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি। ইউনিভার্সিটি কিবাংসন মালয়েশিয়া আয়োজিত অনুষ্ঠানে দেওয়া সমাবর্তন বক্তৃতায় তিনি বলেন, 2024 সালে যুব নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গঠনের পথ খুলে দিয়েছে। তিনি জানান, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোই সরকারের অগ্রাধিকার। 2026 সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। নিজের 3-0 ভিশন, শূন্য কার্বন নিঃসরণ, দারিদ্র্য দূরীকরণের শূন্য সম্পদ কেন্দ্রীয়করণ ও শূন্য বেকারত্ব উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলাই টেকসই উন্নয়নের পথ। Your choice, it is truly an honor to be here at the University Kebangsaan, Malaysia, an institution I am proud to be associated with for a long time. Hundreds of these students and young people gave their lives for a better future. A future where everyone can live with dignity, with freedom from intimidation, discrimination, and injustice. Today we are working to build a new Bangladesh. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. এর আগে কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দ্রুত বর্ধনশীল বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশীদারিত্ব বাড়াতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহযোগিতা চান তিনি। বৈঠকে জানানো হয়, বর্তমানে বৈশ্বিক হালাল পণ্যের বাজারের আকার 3 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা 2030 সালের মধ্যে 5 ট্রিলিয়নে পৌঁছাবে। অন্তত 14টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনা করছে মালয়েশিয়া, যা অন্যতম শীর্ষ বাজার নিয়ন্ত্রণ দেশ। বাংলাদেশে বর্তমান একমাত্র ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ দেয়, যেখানে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান মাত্র 124টি। আগের দিনে দুদেশে হালাল ইকোসিস্টেমে সহযোগিতার নোট বিনিময় করেছে, যা হালাল কূটনীতিক হিসেবে আখ্যায়িত হয়। এছাড়া কুয়ালালামপুরে হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবা ফাদলিন সিদ্দিক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু বিষয়ে উদ্বেগ রয়েছে বলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে। তাদের 2024 সালের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব দমনে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হাতে বেশ কিছু মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তবে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর থেকে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই রিপোর্ট প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে।
2024 সালে জুলাই আগস্টে হাজারো মানুষের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের ইতিহাস বিশ্বে নজিরবিহীন। বিক্ষোভ দমনে তখনকার আওয়ামী লীগ সরকার নিরস্ত ছাত্র জনতার উপর লেলিয়ে দেয় তাদের গুন্ডা বাহিনী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৃশংসভাবে গুলি করে ও পুড়িয়ে বহু মানুষকে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের সব রেকর্ড ছাড়িয়ে যায় ওই গণ অভ্যুত্থানে। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ওই বছর 5 আগস্ট। 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, তবে সার্বিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। Universal rights, including in our own founding documents. এতে আরও বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের হাতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। অতীতের সরকারের সময়ে নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ, সাংবাদিকদের অন্যায্য গ্রেপ্তার ও বিচারে উদ্বেগ জানানো হয় ওই রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক দায়মুক্তির অসংখ্য প্রতিবেদন ছিল, যা মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত এবং শাস্তি দেওয়ার জন্য খুবই কম বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিয়েছিল ওই সরকার। অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পূর্ববর্তী সরকারের এমপি, মন্ত্রীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। উদ্যোগ নেওয়া হয় বিচারের। এতে কমে আসে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, তবে গণহারে গ্রেপ্তার ও সাংবাদিক নির্যাতনে উদ্বেগ জানানো হয় ওই রিপোর্টে। প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। 24-এর গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আশঙ্কা জানিয়েছেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে দেশে আরেকটি 111 আসবে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব শক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিশ্রুতির বাস্তবায়ন না হলে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যেতে পারবে না। এই সময় নিজেদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপি নেতারা। নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যে গণতন্ত্র প্রতিষ্ঠার, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি। অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে, যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না। ধুকে ধুকে চলছে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। এর মূল কাঁচামাল আসে ফাউন্ড্রি শিল্প থেকে, আর এই ফাউন্ড্রি শিল্পে দুরবস্থার প্রভাব পড়েছে ওয়ার্কশপগুলোতে। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন কর্মদক্ষ অনেক শ্রমিক। টিকতে না পেরে কেউ কেউ ব্যবসা ছেড়ে বেছে নিয়েছেন ভিন্ন পেশা। আমদানি নির্ভর হয়ে পড়েছে ফিনিশিং যন্ত্রাংশে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানোর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষটি, জানাচ্ছেন শরীফুল ইসলাম। 1 দশক আগেও বগুড়া রেলওয়ে মার্কেট, সূত্রাপুর ও বিআরটিসি মার্কেট কর্মচাঞ্চল্য ছিল লেস শ্রমিক ও লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এখন সেই মার্কেটের দোকানগুলোর অনেকটাই বন্ধ। অনেকে বসে আছেন অলস। কাজ না থাকায় দিন শেষে খালি হাতেই ফিরছেন বাড়ি। কেউ আবার এই কাজ ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। আগের থেকে চা বানা কমে গেছে। আগে চা বাসলো বেশি, এখন চায়না প্রোডাক্ট বেশি আসছে, তো এই জন্য আমাদের চা কমে গেছে। আমাদের এই কাজটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা অনেক ঝুঁকির মাধ্যমে কাজ করি। হয়তো আমরা চোখে মাল বাঁধিছি, উষ্টে যায়, এটা হয়, বাড়াল ভেঙে যায়, অনেক সমস্যা হয়। চোখের মধ্যে কুড়ি যায়, অনেকেরই চোখ নষ্ট হয়ে গেছে। শ্যালো ইঞ্জিনের কাজ, রিপেয়ারিং কাজ, ওই কাজটা করতাম, কিন্তু ওই কাজ আর নাই। এখন আমরা প্রশাসনে কাজ করি, এই দেশে রয়েছি। দেশীয় এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের আমদানি নির্ভরতা কমাতে হবে বলে জানান ব্যবসায়ীরা। সরকার বাইরে থেকে আমদানি করে মালের দামও বেশি,
এবং লাস্টিংও কম করে, দেশীয় মালের দামও কম, লাস্টিং বেশি করে, তারপরেও মানুষ বিদেশি লিয়া পাগল। ক্যাশ খাটায়, যদি ক্যাশ বাইরে হয়ে না আসে তাহলে তো আর ব্যবসা থাকবে না। সারাদিনে আপনি বিক্রি মানে অর্ডারও নাই, বিক্রিও নেই। আর আধুনিক বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি নির্ভর দক্ষ শ্রমিক গড়ে তোলা এবং দেশীয় শিল্পের বিস্তারে আমদানি শুল্ক না কমালে হারিয়ে যেতে পারে এই শিল্প। বিদেশি যে কাঁচামালের দরকার হয় সেগুলো শুল্ক কিছু কমানো দরকার। প্রযুক্তির দিকে এর একটা অংশ বিনিয়োগ করা হয়, তাহলে মানুষ বগুড়ার মানুষের যেমন এই শিল্পটা বাঁচবে। সরকারের সুদৃষ্টি, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র, কম সুদে ঋণ, প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে দেশের সম্ভাবনাময় এই শিল্পটি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। লালমনিরহাটে আবারও বাড়ছে তিস্তার পানি। উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল ডুবে যেতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকাল 6টার তিস্তা নদীর ডালিয়া ব্যারেজের পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের 44টি জলকপাটের সবকটি খুলে দেওয়া হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে থাকা ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ থেকে আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী 2 দিন তিস্তার পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র ভুল দাবি করলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের সাবেক কৃষি কর্মকর্তা আফসার আলী। গতির প্রথম সূত্র ঠিক হলো তা অসম্পূর্ণ, দ্বিতীয় সূত্র সঠিক, কিন্তু তৃতীয় সূত্র কাল্পনিক বলে দাবি করেছেন 65 বছর বয়সী এই ব্যক্তি। এমনকি জ্বালানি, তাপশক্তি ও বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র বায়ু ব্যবহার করে ইঞ্জিন উদ্ভাবন সম্ভব বলেও তার দাবি। এ নিয়ে সরগোল পড়েছে চারিদিকে। পঞ্চগড় প্রতিনিধি শিরদার কর্মকারের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বিএডিসির যন্ত্রবিদ হিসেবে ময়মনসিংহে চাকরির সময় থেকে ইঞ্জিন আবিষ্কারের নেশা চেপে বসে আফসার আলীর মাথায়। এরপর থেকেই শুরু করেন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা। 1996 সালে ইঞ্জিন চলার একটি সূত্র আবিষ্কার করেন স্বঘোষিত বিজ্ঞানী আফসার আলী। সূত্রটি হচ্ছে চক্রাকারে যান্ত্রিক কৌশলে জ্বরের জড়তা, ধর্মক্রিয়া ও প্রতিক্রিয়ামুখী বলকে একই দিকে নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করে পর্যায়ক্রমে গতি এবং স্থিতি এই ধর্মে রূপান্তর করলেই স্থায়ী গতিশক্তি বা স্বয়ংক্রিয় যান্ত্রিক শক্তি অর্থাৎ ইঞ্জিন উৎপন্ন হয়। যেখানে নিউটনের মহাকর্ষ সূত্র বলছে দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করেও শক্তি উৎপন্ন করে, যা ভুল বলে দাবি আফসার আলীর। সেলো মেশিন দেওয়া ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠতো, এতে ডিজেল খরচ হইতো, তারপরে এরকম বিদ্যুৎ খরচ হইতো। তা আমি চিন্তা করতাম এই বিদ্যুৎ, তেল এটা যদি খরচ না হয়, বিনা খরচ কী করে ইঞ্জিন চালানো যায়, এটা নিয়ে গবেষণা করি। গবেষণা করার পরে সূত্র আবিষ্কার করি। ওই সূত্রের উপরে তারপরে আমি পরীক্ষা নিরীক্ষা চালাই। পরীক্ষা নিরীক্ষা চালাইতে আমার বহু অর্থ খরচ হয়। শেষ পর্যন্ত আমি এমন পর্যায়ে পৌঁছেছি যে আমার সূত্র কার্যকর হবে। প্রায় 30 বছর ধরে নিজের আবিষ্কৃত সূত্রসহ নিউটনের সূত্রের সাথে তার দ্বিমতের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে যোগাযোগের চেষ্টা করেছেন তিনি। কিন্তু কেউই তার এসব যুক্তি প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেননি বলেই তার অভিযোগ। গতিশীলের প্রথম সূত্রটা সত্য এবং কিন্তু এটা অসম্পূর্ণ। দ্বিতীয় সূত্রটা সত্য এবং পূর্ণতা আছে। আর 3 নম্বর সূত্র হলো কাল্পনিক। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা গলত কথা। আসল কথা হলো কি, প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর্ষণ, বাধা ও প্রতিক্রিয়া আছে। ঘর্ষণ, বাধা, প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতি জড়তায় এবং বাধাহীন পথে গতি জড়তায় আপন জড়তা ধর্ম পালন করে। নিজের আবিষ্কৃত সূত্রটি প্রতিষ্ঠিত করতে কিংবদন্তি স্যার আইজ্যাক নিউটনের প্রতিষ্ঠিত গতিসূত্রকে ভুল প্রমাণিত করতে সব ধরনের পরীক্ষার মুখোমুখি হতেও প্রস্তুত সাবেক এই কৃষি কর্মকর্তা। আমি আশাবাদী যে আমার থিওরি এবং সূত্র এটা অবশ্যই সঠিকতার দিকে যাবে। তবে সঠিক হোক বা ভুল, তার আবিষ্কৃত এসব তথ্য নিয়ে বিশদ গবেষণা এখন সময়ের দাবি বলে মনে করেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পানের বরজে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে শেরপুরের পান চাষিদের। স্বল্প পুঁজিতে দীর্ঘমেয়াদী আয়ের কারণে দিন দিন পান চাষে আগ্রহ বাড়ছে তাদের। সদর উপজেলা, নকলা সহ আশেপাশের এলাকাতেও এখন পানের আবাদ হচ্ছে।
স্থানীয় পান চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার সূর্যদী, রৌহা, কামারিয়া সহ নকলা উপজেলার প্রায় ২,০০০ পরিবার পান চাষের উপর নির্ভরশীল। বংশানুক্রমে এসব গ্রামের ৬০ থেকে ৭০% প্রধান জীবিকা পান চাষ। এক একরে সপ্তাহে ২ বার ১৫ থেকে ১৬,০০০ টাকার পান বিক্রি করা যায়। এভাবেই বছরে ১.৫ থেকে ২ লাখ টাকা আয় হয়। একবার বরজ তুলতে পারলে ১০ থেকে ১৫ বছর পর্যন্ত টিকে থাকে। উৎপাদন খরচও একেবারেই কম। দাদা পানের বর করে ঠিক আছে, আমার জেরাই করে ঠিক আছে, এবং কি আমার চাষারা করছে, এবং কি বর্তমানে আমরা পানের চাষ করে খাইতেছি। এর আগের বাজারে ছিল ৮০ টাকা, এবারে এই বাজারে বেচাইতেছে মাত্র ৪০ টাকা, ৩৫ টাকা। সপ্তাহে ৩ দিন স্থানীয় বটতলায় পান বাজারে বিক্রি হয় কয়েক লাখ টাকার পান। দূর দূরান্ত থেকে পাইকাররা আসে পান কিনতে। এখানকার পান ঢাকা, বিক্রমপুর সহ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সময় ভেদে প্রতি বিড়া পান ৩০-৩৫ টাকা থেকে ৮০-৯০ টাকায় বিক্রি হয়। সপ্তাহে ৩ দিন বাজার বসে এবং অনেক দূর দূরান্ত থেকে পাইকার পত্র আসে এবং অনেক ভালো বেচা কিনি হয়। জামালপুর, ফুলপুর এই সমস্ত এলাকা পান যায়। পান চাষে কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি প্রণোদনা দেওয়ার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। এই স্থানে ১ বছর পান চাষ করলে ওই জমিতে ৫ বছর পর্যন্ত পান চাষ করা যায় বিধায় এটি কৃষকদের জন্য লাভজনক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার শেরপুর সদর ও নকলা উপজেলায় ৩৩ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার খেলার খবর। AFC চ্যালেঞ্জ লিগের প্লে অফে সিরিয়ার ক্লাব আল কারামাকে ১-০ গোলে হারিয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে উঠেছে বসুন্ধরা কিংস। গতরাতে দোহার সোহেম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি নাইজেরিয়ান ফরওয়ার্ড ইমানুয়েল সান্ডের। ম্যাচের ৭ মিনিটেই সান্ডের গোলে এগিয়ে যায় কিংস। ১ গোল হজমের পর কিছুটা তেড়েফুঁড়ে আক্রমণ করে আল কারামা, কিন্তু কিংসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে ব্যবধান দ্বিগুণ করার ভালো কয়েকটা সুযোগ পায় কিংসও, তবে কাজে লাগাতে পারেনি তারাও। ৬৬ মিনিটে কিংসের জার্সিতে অভিষেক হয় ইংল্যান্ডের সান্ডারল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের সাবেক মিডফিল্ডার কিউবা মিসেলের। গত আসরেও বাংলাদেশ থেকে অংশ নেয় বসুন্ধরা কিংস। সেবার তারা গ্রুপ পর্বে ৩ ম্যাচের একটিও জেতেনি। ২০ দল নিয়ে হবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব, যেখানে সরাসরি জায়গা করে নিয়েছে ১১ দল, বাকি ৯ দল প্লে অফ বিজয়ী। আগামী ২৫ অক্টোবর থেকে আগামী বছরের ৯ মে পর্যন্ত হবে টুর্নামেন্টের মূল পর্ব। এবার একটি ঘোষণা। ATN বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক নামধারী কিছু ব্যক্তি সংবাদ গ্রহণের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে ATN বাংলার কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার, মালয়েশিয়ার কেবাংশন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, কিছু বিষয় উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্ট প্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে সব আয়োজন হয়েছে, মন্তব্য নাহিদ ইসলামের। ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1/11-এর আশঙ্কা। এবং ধুকে ধুকে চলছে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। দুরবস্থার প্রভাব ওয়ার্কশপগুলোতে কাজ না থাকায় বেকার অনেক শ্রমিক ছাড়ছেন পেশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।